জুলাই আন্দোলনের শহীদদের তালিকার মধ্যে ভুয়া শহীদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল, তো এইটার সমালোচনা করা যাবে না? পদ না থাকলে আপনি গ্রামীণের, আর পদ থাকলে আপনি জনগণের। যখন বলেছেন জবের বন্যা, ওই বন্যাটা কোথায়, সেটার উত্তর তো আমার সহ আলোচক দেন না। মন খুলে সমালোচনা করুন এই কথা বলে সমালোচনাকারীদেরকে ধরে নিয়ে জেলখানায় ভরে দিলেন। আন্দোলনের সময় যে কথাগুলো এসেছিল তার প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপাদান ছিল সেটি হচ্ছে বৈষম্যহীনতা। আমাদের সমাজে আসলে বৈষম্যের যে বৃদ্ধি এবং বিস্তার, সেটা আমি বলবো যে একেবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত পৌঁছে গিয়েছে। মানুষের শুধু আর্থিক ভেদাভেদ নয়, প্রযুক্তিগত ভেদাভেদ তৈরি হয়েছে, সুবিধাগত ভেদাভেদ তৈরি হয়েছে, এবং রাষ্ট্রের যে আচরণ সেখানেও এক ধরনের ভেদাভেদ তৈরি হয়েছে। ক্ষমতাবানদের কাছে সবকিছু এমন ভাবে কুক্ষিগত হয়েছিল যে চাকরি থেকে ব্যবসা, কোনো জায়গাতে ক্ষমতার যে প্রশ্রয় বা ক্ষমতার আশ্রয় ছাড়া মেধা বা যোগ্যতা দিয়ে কিছু অর্জন করার জায়গা ছিল না। যে কারণে তরুণরা কিন্তু কি চেয়েছিল, তারা চেয়েছিল চাকরিতে কোটা প্রথার যে বৈষম্য আছে সেইটাকে গণতন্ত্রায়ন করা। তারা কিন্তু একেবারে বিলুপ্তি চেয়েছিল তাও কিন্তু না, তারা বলেছিল যে যৌক্তিক কোটা থাকতে হবে, যাকে কোটা দেওয়া দরকার তাকে দিতে হবে, এবং এই কোটার পরিমাণ যে একটা অস্বাভাবিক ছিল যে 30% না 25% কত যেন দিয়ে দিয়েছিল, তারা এটার বিরোধিতা করেছিল। তাহলে তাদের দাবি কি ছিল? তারা তাদের মেধার মূল্যায়ন চাইছিল, এবং সেই মেধা যেন যথাযথভাবে মূল্যায়িত হয়। এবং সরকারি চাকরি, কিন্তু এটাও কিন্তু বুঝতে হবে, সরকারি চাকরিতে অংশগ্রহণের ক্ষেত্রে যেন ভেদাভেদ না থাকে, বৈষম্য না থাকে। এখন সেই আন্দোলন পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয়, কারণ হচ্ছে সরকার নির্যাতন, হত্যা, খুন শুরু করে। কিন্তু যে আশাতে ছিল বৈষম্যহীনতা, আন্দোলনের ঠিক পরপর যে সরকার তৈরি হলো, সেই সরকার কিন্তু বৈষম্যহীনতার পথে হাঁটলো না, বরং দেখা গেল শুরুতেই একটা বৈষম্য তৈরি হলো। আমরা দেখলাম প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যারা চাকরি করেছেন তারা ভিআইপি, তারা এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন জায়গায় পদ পদায়িত হতে শুরু করেছেন। গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফাউন্ডেশন, গ্রামীণের যা যা আছে তিনি তাদেরকে নিয়ে তার একটা দল তৈরি করলেন। তারপরে যারা তার সঙ্গে বিভিন্ন সময় সুশীল সমাজে সংযুক্ত ছিল উনি শুধু তাদেরই নিলেন, এবং একটা পর্যায়ে লোকে শুরু করলো সমালোচনা করা যে গোপালগঞ্জ গিয়ে চট্টগ্রাম এসেছে, কেননা এক ধরনের চট্টগ্রাম পক্ষপাত লক্ষ্য করা গেল। তো সবকিছু মিলিয়ে মানুষের একটা আশাভঙ্গ হলো। মানে মেধার মূল্যায়ন কি তাহলে? মেধার মূল্যায়ন হলো না, এবং মেধার মূল্যায়ন যে হলো না সেটা আরো প্রকৃষ্টভাবে দেখা গেল উনি যখন উপদেষ্টা নিয়োগ করলেন, এবং তারপরে উপদেষ্টা যে ধরনের কাজ করতে শুরু করলেন, কোথাও মেধার মূল্যায়ন হলো না। ঢাকা নর্থে একজন প্রশাসক নিয়োগ করা হলো, কিছুদিনের মধ্যেই তার বিরুদ্ধে এমন এমন অভিযোগ উত্থাপিত হতে শুরু করলো যেটা আসলে মেধাগত বৈশিষ্ট্য শুধু না, দুর্নীতিগত বৈশিষ্ট্য। তারপরে দেখা গেল যে তার বিভিন্ন উপদেষ্টাদের পিএসদের দুর্নীতিগত বৈশিষ্ট্য, এমনকি উপদেষ্টাদেরও কারো কারো বিষয়ে প্রশ্ন উত্থাপিত হতে শুরু করলো। জুলাই আন্দোলনে যারা সংশ্লিষ্ট ছিলেন তারা সচিবালয়ে গিয়ে ঘোরাফেরা করতে শুরু করলেন এবং তদবির করতে শুরু করলেন। যে কথা তারা বলেছিলেন এক সময় যে সচিবালয় কেন্দ্রিক শাসন ব্যবস্থা, আমলাতান্ত্রিক কাঠামো, সরকারের যে যন্ত্র সেই যন্ত্র দিয়ে নিপীড়ন, দেখা গেল সেই যন্ত্রের মধ্যে ঢুকে তারা নিজেদের জন্য তদবির, ওয়াসাতে তদবির, ডিসি নিয়োগে তদবির, এগুলো হলো না, আমরা তো দেখেছি। ফলে ওই জায়গাতেই আসলে স্পিরিটটি ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এবং তার সঙ্গে যুক্ত হলো বেআইনের শাসন। সবসময় বলা হয়েছিল যে দেশে আইনের শাসন নাই এবং সে আইনের শাসন কায়েম করা হবে, কিন্তু আমরা দেখলাম রাস্তাঘাটে যে কেউ যে কাউকে একটা কিছু তকমা দিয়ে ট্যাগ লাগিয়ে অপমান করতে পারছে। নারীদের পোশাকের জন্য অপমানিত হতে হচ্ছে, নারীদেরকে তার কাজের জন্য অপমানিত হতে হচ্ছে, এবং নারী বলে কথা নয়, মাদার ভাঙা হচ্ছে, বাউল এবং যারা সাধু তাদেরকে আক্রমণ করা হচ্ছে, ধরে চুল কেটে দেওয়া হচ্ছে, তারপরে মানুষের বাড়ির নিচে গিয়ে মানে এত কুৎসিত ভাষায় গালিগালাজ করা হচ্ছে। এবং সেখানে বর্ষিয়ান মানুষ যার বয়স 80-র কাছে, বিএনপির নেতা ফজলু ভাই, তার বাসার নিচে যে ধরনের মব তৈরি করা হয়েছে, কিংবা হঠাৎ প্রেসিডেন্টের পতন ঘটানোর জন্য প্রেসিডেন্টের বাড়ির চারপাশে মব তৈরি করার চেষ্টা করা হলো, এই যে মবের শাসন, এই সবকিছু মিলে যেটা ঘটলো আমাদের স্বপ্নের বাংলাদেশের যে যাত্রা, যেটা আমরা ভেবেছিলাম যে বৈষম্যহীনতা, আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু বৈষম্যহীনতার বিরুদ্ধেই ছিল। পাকিস্তানের সঙ্গে আমাদের যে বৈষম্য, সেটা নিয়েই তো লড়াইটা শুরু। ভাষার বৈষম্য, অর্থনীতির বৈষম্য, সুবিধার বৈষম্য, সরকারি চাকরির বৈষম্য। তাহলে দেখেন সেই বৈষম্যহীনতার স্বপ্ন দেখানো হলো, কিন্তু যারা সেটা দেখাতে আসলেন তারা আমাদেরকে শুধু স্বপ্নটাই দেখালেন। তারা আসলে এক ধরনের আমি বলবো যে প্রদর্শনী করলেন একটা পর্দায়, কিন্তু পেছনে, পর্দার পেছনে তারা কিচেন ক্যাবিনেট তৈরি করলেন,
তারা মানুষজনকে নানানভাবে নিবর্তন করতে শুরু করলেন। মন খুলে সমালোচনা করুন এই কথা বলে সমালোচনাকারীদেরকে ধরে নিয়ে জেলখানায় ভরে দিলেন, এবং এখনো সেই কার্যক্রম বন্ধ হয় নাই, কিন্তু এখনো বিদেশ থেকে উস্কানি চলছে, লোকজনকে ধরতে বলা হচ্ছে, নানান ধরনের মিথ্যা কথা বলা হচ্ছে। এই সময় ফেসবুকে একজন ওই সময় জুলাই আন্দোলনের অংশ নিয়েছেন এমন একজন নারীর বক্তব্য প্রচারিত হচ্ছে তার নিজের মুখে। সেখানে তিনি বলছেন যে তাকে যিনি প্রহার করেছিলেন এরকম লোককে এখন ছাত্র শিবিরের সদস্য হিসেবে দেখা যাচ্ছে। ওই আন্দোলনের সময় ওই ছাত্রীকে যিনি প্রহার করেছিলেন ছাত্রলীগ হয়ে। তো এগুলো তো হচ্ছে। আমি তো এই কথাটাই বলার চেষ্টা করেছি যে আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা বৈষম্যের কথা শুনে সন্তানদের বুকে গুলি চালানো দেখে, ছাত্রছাত্রীদেরকে প্রহার দেখে আমরা যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছি, আমরা যারা প্রকৃত একটি গণতান্ত্রিক বাংলাদেশ চেয়েছি, আমরা যেখানে একটা মেধাভিত্তিক বাংলাদেশ তৈরি হওয়ার একটা চিন্তা যে আমাদের তরুণদের মধ্যে আছে, সেটাকে সমর্থন করেছি। আমরা যখন দেখতে পাচ্ছি এরকম হচ্ছে যে এনসিপির সবার মধ্যে একজন এরকম বলছে, এনসিপির নেতারা মঞ্জুর সাহেবকে মেয়র বানানোর জন্য গিয়ে দেন দরবার করছে, আমরা যখন দেখছি যে একই রকম ছাত্রলীগের মতো উদ্ধত এবং এক ধরনের অগণতান্ত্রিক কথা এবং কাজ এখনকার তরুণরা করছে, আমরা তখন নিজেদেরকে দুঃখিত ভাবছি এবং আমরা তখন আহত হচ্ছি যে আমরা যদি একই জিনিস আবার হতে দেখব তাহলে এত রক্তপাতের কি প্রয়োজন। আজকে একটি পত্রিকাতে রিপোর্ট বের হয়েছে যে সরকারিভাবে জুলাই সময়ে যারা নিহত হয়েছেন সেই নিহতদের তালিকার মধ্যে ভুয়া ঢুকে পড়েছিল। কখন ঢুকে পড়েছিল এই ভুয়া? অন্তর্বর্তী সরকারের সময় ঢুকে পড়েছিল। এটা সমালোচনা করা যাবে না যে এই জুলাই আন্দোলনের শহীদদের তালিকার মধ্যে ভুয়া শহীদ ঢুকিয়ে দেওয়া হয়েছিল? তো এইটার সমালোচনা করা যাবে না? কেউ একজন অন্যায় করে গিয়েছে, সেজন্য পরের জন অন্যায় করলে তার সমালোচনা করা যাবে না। কারো সমালোচনা করা মানে কি এটা বলা যে ওনার কোনো অর্জন নাই? মনে করেন, আমি এটা দিয়ে শেষ করি, একটি ছেলে পরীক্ষায় ফেল করেছে, 30 পেয়েছে। তো 30 যে পেয়েছে এটা তো তার অর্জন, কিন্তু উনি যে ফেল করেছে এটা বলা যাবে না যে উনি 30 পেয়ে ফেল করেছেন। তো আমরা যে সমালোচনাটা করি, এই সমালোচনাটা এই জন্য করা হচ্ছে যে তারা অনেক বড় বড় কথা বলেছিলেন আমাদেরকে, এগুলা না বললে তো সমালোচিত হইতেন না। যখন বলেছেন জবের বন্যা, ওই বন্যাটা কোথায় সেটার উত্তর তো আমার সহ আলোচক দেন না। যখন বলেছিলেন এইখানে দরখাস্ত নিয়ে লোকজন এসে হাজির হয়ে গেছে এবং এরপরে লোকজন মানে কি করবে, এখানকার তরুণরা ছাড়া কোথাও যেতে পারবে না, আজকে সেই তরুণ ছাত্রদেরকে ঘোষণা করে দেওয়া হয়েছে যে লেখাপড়া শেষ হওয়ার পরে 1 মাসের বেশি থাকতে পারবে না ওইখানে। অথচ 1 মাসের মতো সময় লেগেই যায় সবকিছু গুছাতেই একটা ছাত্রের একটা দেশে পড়াশোনা করলে। তো কই সেই তরুণদেরকে নিয়ে যায়, ওটার জবাব উনি এখন দিবেন না। আমরা এই প্রশ্নটা করতে পারবো না যে আপনি যে বলেছিলেন জবের বন্যা হবে, আপনি যে বলেছিলেন রোহিঙ্গারা নামাজ পড়বে আরাকানে, আপনি যে বলেছিলেন আমাদের এখান থেকে তরুণরা দলে দলে বিদেশে চলে যাবে, আজকে কেন ভিসার জন্য জামানত দিতে হয়? আজকে কেন এই যে আমাদের ছাত্রদেরকে বলে দেওয়া হয় যে ওইখানে থাকতে পারবে না ডিগ্রি নেওয়ার পরে 1 মাসের বেশি? উনি যেই বিশ্ববিদ্যালয়টার ভিসি ছিলেন, এই ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়, স্কটল্যান্ড না কোথায়, সেই বিশ্ববিদ্যালয় পর্যন্ত 4টা দেশের ছাত্রছাত্রীদের উপরে এমবার্গো দিয়ে দিয়েছে, তার মধ্যে একটা বাংলাদেশ। তা এত যে চুক্তি স্বাক্ষর করলেন বাংলাদেশের জন্য, এত যে তাল না কদু কি আনলেন, সেই চুক্তি স্বাক্ষর করে আমাদের কি লাভ হইলো? এখন কেন 10% আরো এক্সট্রা কর বসানোর জন্য এই প্রশাসন, আমেরিকার এই প্রশাসন কেন এখন আমাদের উপরে চাপ সৃষ্টি করে? এখন আপনি কোথায় এখন নেগোশিয়েট করেন? এখন আপনি কোথায়? এখন আপনি দেশের জন্য কাজ করবেন না। শুধু পদে থাকলে আপনি দেশের জন্য কাজ করবেন, পদ না থাকলে দেশের কাজ করবেন না। পদ না থাকলে আপনি গ্রামীণের, আর পদ থাকলে আপনি জনগণের। আমরা এই প্রশ্ন করতে পারবো না, এবং এটা করলে হাসিনা ভালো হয়ে যায়।